রাজুকে তৃতীয় শ্রেণীর কর্মচারী বাবুর কোটি টাকা সম্পদ, আছে বহুতল বাড়ি, আধুনিক গাড়ি। তিন মাসেও শুরু করা যায়নি অ্যান্টিজেন টেস্ট, 6 হাসপাতালে চীনা টিকা ট্রায়ালের প্রস্তুতি। করোনার ভয় কমায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, শয্যা না পেয়ে মেঝে বারান্দায় আশ্রয়। পাঁচ মাস পর তৃণমূল পুনর্গঠনে আওয়ামী লীগ, বিরোধ মীমাংসা কমিটি ঢেলে সাজানোর লক্ষ্য। এবং সড়ক ড্রেন সংস্কার ধীর গতিতে, মানিকগঞ্জে দুর্ভোগ, যত্রতত্র আবর্জনা জমে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। এতিমখানায় বড় হলেও এখন কয়েক কোটি টাকার মালিক, চলেন দেহরক্ষী নিয়ে। পরিবার নিয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে 7 বছরে ভ্রমণ করেছেন 16 বার। গল্পটি রাজুকে তৃতীয় শ্রেণীর কর্মচারী শফিউল্লাহ বাবুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। শফিউল্লাহ বাবু 2001 সালে মাত্র 1875 টাকা বেতনে অস্থায়ী কর্মচারী হিসেবে যোগ দেন রাজুকে। চাকরির 3 বছরের মাথায় নানা অনিয়মের দায়ে চাকরি হারান। পরে মামলা করে 5 বছরের মাথায় ফেরেন কর্মস্থলে। গত বছর পদোন্নতি পেয়ে রেখাকার হিসেবে চাকরিতে স্থায়ী হন বাবু। নিয়মিত অফিস না করার অভিযোগও আছে বাবুর বিরুদ্ধে। এর সত্যতা খুঁজতে গত সপ্তাহের এক কর্মদিবসে সকাল থেকেই রাজুক কার্যালয় খোঁজ রাখে ইন্ডিপেন্ডেন্ট টিম। দুপুর গড়ালেও তার খোঁজ মেলেনি। পরে জানা যায় মহাখালীর আঞ্চলিক কার্যালয়ে আছেন তিনি। অথচ বাবুকে মোবাইলে ফোন করা হলে জানান তিনি রাজুকের মতিঝিল কার্যালয়ে আছেন। আপনার সঙ্গে একটু দেখা করতে চাচ্ছিলাম। আপনি কয়তলায় আছেন? আপনি ঠিক এই সময়ে তার ব্যবহৃত টয়োটা প্রিমিও গাড়িটি পাওয়া যায় মহাখালীতে। সেখানে দেহরক্ষী হানিফ জানান বাবুর ব্যবহারের গাড়ি কেনা হয়েছে তার শ্বশুরের নামে। এটা তো বাবুর গাড়ি না, ওনার শ্বশুরের গাড়ি। আচ্ছা আচ্ছা, উনি তো এই গাড়িতে ব্যবহার করে নাকি? মাঝে মধ্যে করেন। ওনার সঙ্গেই থাকেন আপনি? না, ওনার সব টুকটাক কাজ টাজ করি আর কি। মিরপুরের পীরের বাগ এলাকায় এই 10 তলা বাড়ির মালিক বাবু ও তার স্ত্রী। তবে তিনি এখনো টিনশেড বাড়ি হিসেবে ট্যাক্স দেন সিটি কর্পোরেশনে। এর ঠিক পাশের বাড়িতেও স্ত্রীর নামে রয়েছে একটি ফ্ল্যাট। এটা আমি যখন চাকরি চলে যাই 2004-এ, তখন আমি ব্যবসা করছি, আমার ডেইরি ফার্ম আছে। 2011 সালে মেয়ে অপসরার নামে খোলেন অপসরা হোমস লিমিটেড কোম্পানি, যার ব্যবস্থাপনা পরিচালক বাবুর স্ত্রী কুলসুমি আক্তার লিজা। এই কোম্পানির সব শেয়ার বাবুর স্ত্রী, শ্বশুর আর ভাইয়ের নামে। না, আমার শেয়ার ছিল, ওই তো শেয়ার নিয়ে আসছি ঈদের আগে। 200-300 বল আছে। জি জি, তাদের পিছনে আপনারা লাগেন না। মালিক মিয়ার কয় টাকা হয়েছে রাজুকে চাকরি কইরা, আপনি এটাও দেখছেন। মিরপুরের পীরেরবাগ এলাকায় এই 8 তলা বাড়িটি করেছে অপসরা হোমস, যার সাইনবোর্ডে আছে বাবুর স্ত্রীর নাম, যদিও তার স্ত্রী একজন সাধারণ গৃহিণী। এছাড়া মধ্য পীরেরবাগে এই বাড়িটিও করা হয়েছে অপসরা হোমসের মাধ্যমে। খোঁজ নিতে গেলে আসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেখে নেয়ার হুমকি। আর শেওড়াপাড়ায় এই বাড়িটিও করা হয়েছে একই কোম্পানির মাধ্যমে। বাবুর পাসপোর্টে নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখিয়েছেন। 7 বছরে 16 বার বিদেশ ভ্রমণে গেলেও রাজুকের অনুমতি নিয়েছেন মাত্র একবার। গ্রামের বাড়ি সিরাজগঞ্জে একটি গরুর খামার আছে তার, যা তদারকি করছেন বাবুর বড় ভাই। এই ফার্মটা আমার ছোট ভাইয়ের বাবুর। এতিমখানায় বড় হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বাবু। তবে শিক্ষকরা বলছেন সেখান থেকে তিনি দিয়েছেন এসএসসি পরীক্ষা। উনি এখান থেকে এসএসসি পাস করে উনি গেছেন। বাবুর ব্যাপারে গৃহায়ণ মন্ত্রীর কাছে লিখিত অভিযোগও গেছে। তবে রাজুক চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও বাবু প্রসঙ্গে কথা বলতে রাজি হননি কেউ। ফোনে কথা বললেও ক্যামেরার সামনে আসেননি বাবু নিজেও। আমি সামনাসামনি ইন্টারভিউ দিতে রাজি না, প্লিজ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। 3 মাসেও অ্যান্টিজেন টেস্ট শুরু করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। নীতিমালা সংশোধন আর চিঠি চালাচালিতে কেটে গেছে লম্বা সময়। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে চূড়ান্ত অনুমোদন মিলবে এ সপ্তাহেই। অ্যান্টিজেন পরীক্ষা পদ্ধতিতে মাত্র 15 মিনিটে করোনা শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অনুমোদন না দিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে এই পরীক্ষা। ভারতেও শুরু হয়েছে 26 জুলাই থেকে। সেখানে প্রতিদিন 11 লাখেরও বেশি করোনা পরীক্ষা হলেও বাংলাদেশে তা মাত্র 10 থেকে 12 হাজার। বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি জানতে প্রয়োজনীয় পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা বাড়াতে অ্যান্টিজেন টেস্ট শুরু করা জরুরি। এই পদ্ধতিতে পিসিআর এর তুলনায় কম সময়ে ও অল্প খরচে বেশি পরীক্ষা সম্ভব। অ্যান্টিজেন টেস্ট এতই সুবিধা যে এটা হচ্ছে মানে এমনকি পয়েন্ট অফ কেয়ারও করা যায়, যে কোনো মানুষও করতে পারে, কিন্তু করতে গেলেও সোয়াবটা নিতে হয়, ব্লাড থেকে করা যায় না। বিশেষজ্ঞ মতামত আর প্রশাসনিক যে পদক্ষেপ তার মধ্যে খুব একটা সমন্বয় অনেক সময় আমরা খুঁজে পাচ্ছি না। বিশেষজ্ঞরা একটা কথা বললেন, সেটা যদি বাস্তবায়িত হতে মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস লাগে, অথচ আমরা সময় হারাচ্ছি। গত 3 জুন করোনা শনাক্তে আরটিপিসিআর পদ্ধতির পাশাপাশি অ্যান্টিজেন পরীক্ষার সুপারিশ করে করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি। এরপর একাধিকবার তাগিদ দিলেও সুপারিশ বাস্তবায়ন হয়নি। নীতিমালার একটা খসড়া তৈরি হয়েছে গতকাল, এবং আমি মনে করি যে আপনার 2-1 দিনের মধ্যে এটা সম্পূর্ণ করে আগামী রবিবারেই হয়তো মন্ত্রণালয়ে এটা পৌঁছে দেওয়া সম্ভব হবে, এবং তখন হয়তো মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা উদ্যোগ গ্রহণ করবেন। অ্যান্টিজেন পরীক্ষার নীতিমালার খসড়া চূড়ান্ত। 31 আগস্ট বেশ কিছু পর্যালোচনা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নীতিমালা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন অপেক্ষা অনুমোদনের। প্রাথমিক পর্যায়ে যাচাই বাছাই করেছি, আরো কিছু যাচাই বাছাই করা হচ্ছে। যে কোনো মুহূর্তে আমরা অ্যান্টিজেন টেস্টটা শুরু করে দিতে পারি। যে সকল জায়গায় পিসিআর ল্যাব নাই, আমরা সেখানে প্রিফারেন্স দিব আগে। তাছাড়া যে সকল এলাকায় কোভিড পেশেন্ট আমরা বেশি পাচ্ছি, সেখানে আমরা এই অ্যান্টিজেন টেস্টটা করাবো। শুধু অ্যান্টিজেন নয়, করোনার সংক্রমণ হার জানতে অ্যান্টিবডি পরীক্ষারও সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের করোনা টিকা করোনাভ্যাকের 3য় ধাপের পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রস্তুত বাংলাদেশ। সেটি হাতে আসার সঙ্গে সঙ্গেই 6 হাসপাতালে শুরু হবে ট্রায়াল। মাঠ পর্যায়ে গবেষক নিয়োগ তদারকের কাজও এরই মধ্যে শেষ হয়েছে। স্বেচ্ছায় এগিয়ে আসা 4200 চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী অংশ নিতে পারবেন এ ট্রায়ালে। এছাড়া যে দেশে আগে ভ্যাকসিন উদ্ভাবন করুক তা দ্রুত দেশে আনতে বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। চীনের সিনোভ্যাক বায়োটেকের করোনা ভ্যাকসিনের নাম করোনাভ্যাক। এরই মধ্যে 2য় ধাপের পরীক্ষায় সফল এই টিকা। সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলের পাশাপাশি বাংলাদেশেও চলবে এর 3য় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ। ঢাকার 6টি হাসপাতালে হবে করোনাভ্যাকের ট্রায়াল। হাসপাতালগুলোর মধ্যে আছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট 1 ও ইউনিট 2, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী, কুর্মিটোলা হলি ফ্যামিলি ও মহানগর হাসপাতাল। আইসিডিডিআরবি থেকে একটা অনুরোধপত্র এসছে, এবং তার সাথে তাদের একটা টিম আমাদের সাথে এসে যোগাযোগ করেছে। আমাদের এখানে একটা কমিটি করে দেওয়া হয়েছে, এসে এখানে যারা কাজ করবে তাদের এখানে রুম, ম্যান পাওয়ার এবং কিছু লজিস্টিক লাগলে সেই সাপোর্ট দেওয়া হবে। স্বেচ্ছায় এগিয়ে আসা 4200 চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী অংশ নিতে পারবেন এ ট্রায়ালে। তবে 2100 জনের শরীরে করোনা টিকা, আর বাকি 2100 জনকে দেয়া হবে টিকা সদৃশ ক্ষতিকারক নয় এমন ওষুধ। এই 2 দলের মধ্যে এর প্রতিক্রিয়া পর্যালোচনা করে টিকার কার্যকারিতা দেখবেন বিজ্ঞানীরা। এ সময় কেউ অসুস্থ হলে প্রতিকারের ব্যবস্থাও রয়েছে প্রকল্পে। এ কাজে স্বেচ্ছাসেবীদের চিকিৎসা ও প্রণোদনা নিশ্চিতের উপরে জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যারা ভলান্টিয়ার, তারা তাদের কোনো কমপ্লিকেশন হলে কিংবা তারা কোনো আর্থিক সুযোগ পাবে কিনা এই ভলান্টিয়ার হওয়ার জন্য, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং এই ব্যাপারটা এই কোম্পানি যারা এখানে কাজ করছে তাদের নেতৃত্বে হচ্ছে, তাদের এটা ক্লিয়ার করা উচিত। এবং আইসিডিডিআরবি যে প্রতিষ্ঠান, তারাও এই কোম্পানির সাথে আলাপ করে এটা সরকারের মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটাও সর্বসাধারণের কাছে উন্মুক্ত হওয়া উচিত।
আর স্বাস্থ্য সচিব জানিয়েছেন, যে দেশেই করোনার ভ্যাকসিন উদ্ভাবন হোক, দ্রুততার সঙ্গে তার দেশে আনতে অর্থ বরাদ্দ রেখেছে সরকার। আমরা অর্থ বরাদ্দ করে রেখেছি যে ভ্যাকসিন যখনই আবিষ্কার হবে আমাদেরকে হয়তো বা ফ্রি দিতে চাইবে না, কোথাও কোথাও পাবো, এটা সময় লাগবে, তাৎক্ষণিকভাবে যাতে যথাযথ মূল্য দিয়ে কিনে নিয়ে আসতে পারি বাংলাদেশে, সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এছাড়া করোনা ভ্যাকের ট্রায়ালের জন্য মাঠ পর্যায়ে 250 গবেষকের প্রশিক্ষণ এবং তাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহের কাজও শেষ হয়েছে এরই মধ্যে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 25 এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি 4,913 জনের। দেশের 95টি ল্যাবে শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 13,170 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,567 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.90%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3,47,372 জন, মোট সুস্থ 2,54,386 জন। রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। করোনার ভয় কমে যাওয়ায় অনেকেই ভিড় করছেন সেবা নেওয়ার জন্য। অনেক হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে বারান্দায় আশ্রয় নিয়েছেন রোগীরা। সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে হাসপাতালের কর্তৃপক্ষ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাম্প্রতিক চিত্র এটি। রোগীর এমন চাপ সকাল থেকেই। করোনা সংক্রমণ শুরুর পর হাসপাতালে কমে গিয়েছিল রোগী, তবে এখন আর সেই অবস্থা নেই। ভিড় লেগেই থাকছে সব জায়গায়। এরই মধ্যে সেবা পাওয়ার অপেক্ষায় রোগীরা। ভালো জায়গা যাওয়ার তো নাই, কারণ এখানে অনেক রোগী, এত রোগীর মধ্যে তার জায়গা পাওয়া যাবে না। নিছিলাম হাত ফাউন্ডেশন, ও জায়গা সিট খালি নাই দেখে এই জায়গা আনছি। 414 শয্যার হাসপাতালটিতে বর্তমানে নন কোভিড রোগীদের জন্য বরাদ্দ 358টি শয্যা। তবে এর বিপরীতে রোগী ভর্তি আছেন 720 জন। সব ধরনের সেবা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্বের মতোই এখন আসতেছে পেশেন্ট। আপনি যদি ওপিডিতে যান দেখবেন যে লম্বা লাইন, আপনি ধাক্কায় ঢুকতে পারবেন না। এখন তো 3টা ল্যাব চলতেছে। 3টা ল্যাব চললে প্রায় 25 থেকে 30টা এনজিওগ্রাম হয়, প্রায় 5 থেকে 10টা এনজিওপ্লাস্টি হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থাও একই। ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হয়েছে বেশ কয়েকটি ওয়ার্ডে। শয্যা না পেয়ে অনেকে জায়গা নিয়েছেন মেঝে বারান্দায়। আমাদের আবার আগের মতোই বহির্বিভাগে 2-2.5 হাজার রুগী আসছে এবং অন্তঃবিভাগে প্রায় 2.5 গুণ বেশি আমাদের রুগী এখন ভর্তি। নিশ্চয়ই আমাদের হাসপাতালে দেখেছেন বারান্দা সহ প্রত্যেকটি জায়গায় এত রুগী বেশি, আমরা সামাল দিতে অত্যন্ত কষ্ট হচ্ছে। মানুষের মধ্যে করোনার ভীতি কিছুটা কমায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। তবে এই পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে অপ্রয়োজনে রোগীর স্বজনদের ভিড় না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 মাস পর আবারও তৃণমূল পুনর্গঠনে নামছে আওয়ামী লীগ। গঠন করা হয়েছে 8টি সাংগঠনিক টিম। প্রতিটি নেতৃত্বে থাকবেন একজন প্রেসিডিয়াম সদস্য ও কমপক্ষে 4 জন কেন্দ্রীয় নেতা। জেলা উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত দলীয় বিরোধ মীমাংসা ও কমিটি ঢেলে সাজাতে কাজ করবেন তারা। এ প্রক্রিয়ায় ত্যাগীদের মূল্যায়ন ও সুবিধাভোগীদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন নীতি নির্ধারকেরা। ডিসেম্বরে আওয়ামী লীগের 21তম জাতীয় কাউন্সিলের আগে মাত্র 29 জেলা সম্মেলন করে দেয়া হয়েছিল নতুন কমিটি। কাউন্সিলের পর 3 মাসের সম্মেলন হয়েছে 2 জেলায়। 78 সাংগঠনিক জেলার 47টিরই কমিটির মেয়াদ শেষ। এসব জেলায় সবশেষ কাউন্সিল হয়েছিল 2012 সাল থেকে 2016 সালের মধ্যে। তখন দলের সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। জেলার মতো উপজেলায়ও চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। দলের দপ্তরের তথ্য, চলতি বছরের মার্চ পর্যন্ত 492 উপজেলার মধ্যে 151টি সম্মেলন হয়েছে, বাকি 341টি। মার্চের মধ্যে তৃণমূলের সম্মেলন শেষ করতে কেন্দ্রের নির্দেশনা থাকলেও করোনার কারণে তা করা যায়নি। বুধবার সভাপতিমণ্ডলীর বৈঠকে চলমান পরিস্থিতি পর্যালোচনা করে দলকে গতিশীল করতে নানা নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের নীতি নির্ধারকরা বলছেন, স্থবিরতা কাটাতে সারা দেশে দল পুনর্গঠনের কাজে হাত দেওয়া হয়েছে।
যেহেতু 5-6 মাস আমাদের সাংগঠনিক অর্গানাইজেশনাল কর্মকাণ্ড কিছুটা স্থগিত ছিল, এখন যেটা কর্মকাণ্ড শুরু হবে এর মাধ্যমে সেটা চাঙ্গা হবে এবং এখানে যদি কোনো অপশক্তি বা কেউ ঢুকে থাকে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা বাদ দেওয়া হবে বলে আমি বিশ্বাস করি। এজন্য গঠন করা হচ্ছে 8টি টিম। প্রতিটির নেতৃত্বে থাকছেন একজন প্রেসিডিয়াম সদস্য, সঙ্গে থাকবেন অন্তত 4 জন কেন্দ্রীয় নেতা। সারা দেশ সফর করে সংগঠন শক্তিশালী করবেন তারা। জেলা উপজেলাতে সাংগঠনিক অবস্থা কেমন আছে এবং সেটির সমৃদ্ধি কী করে করা যায় সেই ব্যাপারে দেখভাল করা, এই লক্ষ্যেই 8টি বিভাগে 8টি টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সম্মেলন হওয়া 31টি জেলার পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে 22 সেপ্টেম্বরের মধ্যে। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্র সহ তৃণমূল আওয়ামী লীগের কমিটির মেয়াদ 3 বছর। জাতীয় কাউন্সিলের আগে এসব জেলা সহ অন্যান্য ইউনিটের কাউন্সিল করার বিধান রয়েছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ মামলায় তিতাস গ্যাসের ফতুল্লা অঞ্চলের বরখাস্ত 8 কর্মকর্তা কর্মচারী 2 দিনের রিমান্ডে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর আগে ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এদিকে বিস্ফোরণে দগ্ধ আরও 2 জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দেয় তিতাস। এতে মসজিদ কমিটির অজ্ঞতা, অসচেতনতা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের জন্য এই দুর্ঘটনার সৃষ্টি হয় বলে জানায় তারা। প্রতিবেদন দেওয়ার 2 দিন পরে দায়িত্ব অবহেলার দায়ে তিতাস গ্যাসের বহিষ্কৃত 8 জনকে আটক করে সিআইডি। তারা হলেন ফতুল্লা জোনের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার ও মানিক মিয়া সহ আরও 4 জন। তাদের নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তিতাস গ্যাসের স্থানীয় যে সকল কর্মকর্তা এখানে ছিলেন তাদের থেকে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি এবং এই 8 জনের মধ্যে 4 জন প্রকৌশলী হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটির গাফিলতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সিআইডি। স্থানীয় মসজিদ যে কর্তৃপক্ষ আছে তাদের কোনো অবহেলা আছে কিনা এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি এবং তদন্ত করে আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে তাদের সাক্ষ্য নিয়েছি, তাদের বক্তব্য নিয়েছি আমরা। এছাড়া আমার অন্যান্য সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে এগুলো আমরা সংগ্রহ করেছি। এদিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধদের 2 জন আব্দুল আজিজ ও মোহাম্মদ ফরিদের মৃত্যু হয়েছে। এখনো আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন 3 জন। সবাই আসলে আশঙ্কামুক্ত কেউ আমরা বলতে পারবো না, কারণ যেখানে আমরা বানাই রোগী সম্বন্ধে আমরা জানি বিজ্ঞাপনে অনেক ভালো হওয়ার পরে অনেক রুগী অনেক সময় হাঁটা চলা রুগীও এক্সপায়ার করে। এই জন্য কোনো রুগীকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারবো না। 4 সেপ্টেম্বর রাতে মসজিদে বিস্ফোরণের পর 5 সেপ্টেম্বর ফতুল্লা থানায় এসআই হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এরপর মামলাটি হস্তান্তর করা হয় সিআইডিতে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানমকে ওএসডি ও তার স্বামীকে বদলি করে ঢাকায় আনা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে ওয়াহিদাকে, আর তার স্বামী মেজবাউল হোসেন দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে। আর এ নিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয় গত বুধবার। 2রা সেপ্টেম্বর গভীর রাতে ঘোড়াঘাটের সরকারি বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হাতুড়ি ও ধারালো অস্ত্রে হামলা চালায় দুর্বৃত্তরা। নিউরোসায়েন্স হাসপাতালে অস্ত্রোপচারের পর এখনও চিকিৎসাধীন আছেন ওয়াহিদা। বুধবার ওয়াহিদা খানমকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। তাকে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এখন অসুস্থ, তার চিকিৎসা চলছে এবং তার চিকিৎসা কতদিন চলবে তার তো ঠিক নাই, তাই না? যে পরিমাণ আঘাতপ্রাপ্ত তাকে তার ঠিক হতে হবে, 3 মাস 6 মাস সময় লাগতে পারে, বিদেশে পাঠানো প্রয়োজন হতে পারে। সুতরাং তাকে তো রেজি করে তার বেতন ভাতা চালু রাখতে হবে। একই আদেশে ওয়াহিদার স্বামী রংপুর পীরগঞ্জের ইউএনও মেজবাউল হোসেনকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। ওয়াহিদা ও তার স্বামী 31তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এ বদলিকেও স্বাভাবিক বলছেন বিশ্লেষকরা।
ভয় দেখালাম যেহেতু ঢাকায় চিকিৎসা হচ্ছে, সে কারণে এটা হাজবেন্ডকে ঢাকায় ট্রান্সফার করে আমার স্বাস্থ্যসেবা বিভাগে প্রেস করা হয়েছে যাতে সে তার ওয়াইফের যত্ন করতে পারে। এটা খুব সিম্পল, এটার সাথে অন্য কোনো বিষয় বোধহয় যুক্ত নাই। ইউনো ওয়াহিদার উপর হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হলেও সবশেষ পুলিশের তদন্তে হামলার অভিযোগে তার অফিসেরই বরখাস্ত কর্মচারী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের মেয়াদ আরও 3 বছর বাড়ছে। শনিবার বিশেষ অনলাইন বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়। প্রস্তাবটি আজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। এই সভায় যোগ দেন 9 বোর্ড সদস্য। 2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের পর টানা 5 মেয়াদে 11 বছর ধরে দায়িত্ব পালন করছেন তাকসিম। 14 অক্টোবর শেষ হচ্ছে তার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকার মেয়াদ। এবার দায়িত্ব পেলে টানা 6ঠবারের মতো ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হবেন এই প্রকৌশলী। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা ও নির্যাতন শূন্যের কোটায় নামিয়ে আনতে সম্মত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী সংস্থা। ঢাকায় দুই বাহিনীর শীর্ষ বৈঠক শেষে এই কথা জানান বিজিবি মহাপরিচালক। এজন্য সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারির পাশাপাশি বাড়ানো হবে যৌথ টহল। যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শনিবার শেষ হয় বাংলাদেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর 50তম সম্মেলন। সম্মেলনে সীমান্তে হত্যা ও নির্যাতন শূন্যের কোঠায় আনতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি ও যৌথ টহল বৃদ্ধির সিদ্ধান্ত হয়। মানসিক ভারসাম্যহীনদের জোর করে পুশিন বন্ধ সহ 13টি সিদ্ধান্তে একমত হয় দুই বাহিনী। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2019 সালে সীমান্তে ভারতীয় বিএসএফ এর হাতে মৃত্যু হয়েছে 37 বাংলাদেশির, অথচ চলতি বছরের 9 মাসেই এ সংখ্যা 34 জনে। সম্মেলনে এ বিষয় নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যা দুই বাহিনীর জন্যই অনাকাঙ্ক্ষিত। নিরপরাধ কেউ মারা গেলে তার তদন্ত করে ব্যবস্থা নিতেও বিএসএফকে অনুরোধ জানান তিনি। যৌথ অভিযানের মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমরা কাজ করছি। দিনের বেলায় যেসব হত্যা হচ্ছে সেগুলো তদন্ত করতে বিএসএফকে অনুরোধ করেছি। বিএসএফ মহাপরিচালক তার বক্তব্যে দাবি করেন, সীমান্তে 70% গুলির ঘটনাই ঘটে রাত 10টা থেকে ভোর 5:30টার মধ্যে। এ সময় অপরাধীদের ঠিকমতো দেখা যায় না। রাকেশ আস্থানার দাবি, অপরাধীদের চ্যালেঞ্জ করতে গেলেই তারা গুলি ছোড়ে, আর বিএসএফ পাল্টা গুলি ছুড়লেই প্রাণহানির ঘটনা ঘটে। সীমান্তে হত্যা শূন্যের কোটায় আনতে আমরা অঙ্গীকারবদ্ধ, তবে সীমান্তে মারা যাওয়া বেশিরভাগই অপরাধী। সীমান্ত হত্যার সব ঘটনাই আমরা তদন্ত করি। নিরপরাধ কেউ মারা গেছে কিনা সেটির তদন্ত হবে। তবে সীমান্ত হত্যা বন্ধে বিজিবি বিএসএফ এর এমন বক্তব্যে আশ্বস্ত হতে পারছেন না কূটনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছেন, সীমান্তে হত্যা ভারত বাংলাদেশের সম্পর্কে কালো ছায়া। এটি দূর করতে রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন বেশি জরুরি। বিজিবি বিএসএফ এই আলোচনার মধ্য দিয়ে আপনি সমস্যার সমাধান পাবেন বলে আমার কাছে মনে হয়। এখানে আমার ধারণা রাজনৈতিক বা পলিটিক্যাল উইল বা পলিটিক্যাল কমিটমেন্ট যেটাকে আমরা বলি, এটা খুব জরুরি দরকার। এবং সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত দুই সংস্থার মহাপরিচালক পর্যায়ের 51তম সম্মেলন ভারতের গৌহাটিতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়া থেকে 68 চোরাই মোবাইল সহ সিন্ডিকেটের 4 সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন র্যাব 4-এর কর্মকর্তা জমির উদ্দিন আহমেদ। আটককৃতরা হলেন আবুল কালাম, মহসিন আলী, সোহেল রানা ও সুজন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে র্যাব বলছে, চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। সিন্ডিকেটের এই সদস্যরা বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাই করা মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র্যাব 4-এর একটি দল সেখানে অভিযান চালায়। আটক 4 জনের কাছ থেকে চুরি ও ছিনতাই করা 33টি স্মার্টফোন ও 35টি ফিচার্ড ফোন সহ মোট 68টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অবৈধ লেনদেনের অভিযোগে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ও এসআই শওকতকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করে তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 14 সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থেকে এক ব্যক্তিকে আটক করে অর্থ আদায় করে ছেড়ে দেন ওসি মোজাম্মেল হক ও এসআই শওকত। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যক্তি হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। এর প্রেক্ষিতেই তাদেরকে প্রত্যাহার করা হয়। আহমদ শফির মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিচালক ঠিক করতে পারেনি শুরা কমিটি। সে কারণেই এখন মাদ্রাসার কার্যক্রম চলবে 3 সিনিয়র শিক্ষকের তত্ত্বাবধানে। শনিবার রাত 8:30টার দিকে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন 3 সমন্বয়কের একজন মাওলানা শেখ আহমদ। কমিটির অন্য 2 সদস্য হচ্ছেন মাওলানা আব্দুস সালাম এবং মাওলানা ইয়াহিয়া। এর বাইরে মাওলানা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার শিক্ষা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সন্ধ্যায় শুরু হয়ে শুরা কমিটির বৈঠক চলে প্রায় 2.5 ঘণ্টা। তবে রোববার থেকে শুরু হতে যাওয়া দাওরায়ে হাদিস পরীক্ষা বন্ধ হচ্ছে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। মানিকগঞ্জ পৌর এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজের ধীর গতিতে দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। যেখানে সেখানে ময়লা আবর্জনা জমে বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এদিকে চুয়াডাঙ্গায় বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর হওয়ায় বাড়ছে পরিবেশ দূষণ। বছরখানেক আগে মানিকগঞ্জ পুলিশ লাইন্স থেকে বাসস্ট্যান্ড হয়ে বেউথা পর্যন্ত অংশে শুরু হয় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কিন্তু করোনা, বন্যা সহ নানা কারণে তা বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কনস্ট্রাকশন। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ড্রেনে জমেছে ময়লা আবর্জনা। দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। সাধারণ জনগণের দিক দিয়ে চলাফেরা করে, মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে, অনেকে ড্রেনে পড়েও যায়। যেন ড্রেনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত পানির নিষ্কাশন আটকেই থাকবে। সেক্ষেত্রে আমি যে মাঝে মাঝে যখন বেশি পানি জমে যায় তখন আমাদের যে ভ্যাকুয়াম ট্রাক আছে সেই ভ্যাকুয়াম ট্রাক দিয়ে আমরা সেই পানিগুলি নিষ্কাশন করি। তবে এবছরই কাজ শেষ হবে বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগ। বাসস্ট্যান্ডে আমরা কাজ করছি, ওয়ারলেস গেট কাজ করছি, ওই জায়গায় যে জেলখানার পানির লাইনটা এটা হয়তো এই 1 সপ্তাহের মধ্যে সরাই নিবে, একটু সাইড করে দিলে আমরা ওইটার কাজ দ্রুত করে ফেলবো। এদিকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় ময়লার সবচেয়ে বড় ভাগাড়টি ভেঙে গেছে। ফলে সড়কের পাশ ও নদী তীর সহ অন্তত 20টি স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আমাদের মেইন রাস্তার পাশে আবর্জনা ফেলছে পৌরসভার গাড়ি আইসে, এতে আমাদের দুর্গন্ধ এত রকমের দুর্গন্ধ আসছে, এতে আমাদের এটা অনেক ক্ষতি হবে। খুবই বেহাল অবস্থা। এটা এখানে না করে যদি এটা ভালো কোথাও অন্য কোথাও এটা ট্রান্সফার করা যায়, আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হয়। আমরা প্রজেক্ট তৈরি করে ঢাকাতে পাঠিয়েছি, অতি তাড়াতাড়ি আমাদের এটা টেন্ডার হবে। টেন্ডার হলে পরেই ওখানে উন্নয়নের কাজ শুরু হবে। পৌরসভার প্যানেল মেয়র জানান, প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণ করা হয়েছে জমি, অনুমোদন পেলেই শুরু হবে কাজ। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নড়াইলে সনাতন পদ্ধতিতে পাট জাগ দিচ্ছেন চাষিরা। এতে বেশিরভাগ নদীর পানি দূষিত হয়ে পড়ায় মিলছে না মাছ। বিপাকে থাকা জেলেদের পাশেও নেই মৎস্য বিভাগ। প্রতিবছর আগস্ট থেকে অক্টোবর 3 মাস চলে পাট পচানো বা জাগ দেয়া। নড়াইলে চিত্রা, কাজলা, নবগঙ্গা নদীতে সনাতন পদ্ধতিতে পাট জাগ দিচ্ছেন চাষিরা। তারা বলছেন, পর্যাপ্ত জলাশয় না থাকায় নদীতে পাট জাগ দিতে বাধ্য হচ্ছেন তারা। কোনো গর্ত নাই, খাল নাই, নদীতে ছাড়া কোনো পথ নেই। জাগ পাট দেয় আমাদের বিলি, তো জাগ দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, সবই নদীতে জাগ দিয়ে পরে পাটটাই করতেছে। নদীর মাছের সমস্যা আছে, কিন্তু করার কিছু নেই, কারণ আমাদের আশেপাশে বিলের আশেপাশে জাগ দেওয়ার কোনো জায়গা নেই। এদিকে নদীতে পাট জাগ দেওয়ায় নদীর পানি হয়েছে ময়লা, ছড়াচ্ছে দুর্গন্ধ। মাছ না পাওয়ায় বন্ধ জেলেদের রোজগার। নদী আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, এই পাট জাগ দিতে দিতে নদীর পানি পচে যাচ্ছে, এখন তো না খেয়ে মরার অবস্থা। নদীতে জল পচে যাওয়াতে আমাদের খুব দুর্দিন যাচ্ছে, সংসার চালাইতে খুব কষ্ট হচ্ছে। মৎস্য বিভাগ বলছে, পাট জাগ দেওয়ার এই 3 মাসে মৎস্যজীবীদের সহায়তায় নেই কোনো প্রণোদনা। অন্যদিকে দূষণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা জানালেন জেলা প্রশাসক।
পাট জাগের ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের যে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আলাদা এখনো কোনো প্রণোদনা বা ঋণ এখনো চালু হয়নি। তবে আমরা এটা বিভিন্ন সভা সেমিনারে বলে আসছি, যদি এটা করা সম্ভব হয় তাহলে জেলেরা তার ক্ষতি পুষিয়ে নিতে পারবে। পাট যাতে না পচাতে পারে এ ব্যাপারে আমরা উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দিয়েছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে, পুলিশকেও আমরা নির্দেশনা ঠিক বলবো না, সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি যে মানুষ যাতে আমাদের নদীর যে পানি সেটিকে দূষণ না করতে পারে। নড়াইলে এবার প্রায় 22,275 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পৌর এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজে ধীর গতিতে দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দার। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, পৌর এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজ কতদিন ধরে বন্ধ রয়েছে, এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রশাসন কি বলছে? দেখুন, প্রায় 1 বছর আগে থেকেই মূলত এই রাস্তা উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু হয়। সেই থেকেই এই রাস্তার কাজ চলতেছিল। মাঝে এটা যারা অভিযোগ করেছেন যে এই কাজটা শুরু হওয়ার পর থেকেই কিন্তু যে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কনস্ট্রাকশন, সেই কর্মকর্তারা কিন্তু এই কাজটা নিয়ে খুবই অবহেলা করছেন এবং এই কাজটা খুবই ধীর গতিতে চলছে। আপনি জানেন যে মানিকগঞ্জ একদম, আমি যেখানে আছি একদম মূল শহর, এই শহরেই কিন্তু এখানে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা মানিকগঞ্জ পৌর সুপার মার্কেট। অর্থাৎ পৌর সুপার মার্কেটের সামনে যে রাস্তাটি আছে সেটি কিন্তু এখন একদম টোটালি। আপনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন, সংবাদের পরবর্তীতে আবার আমরা যুক্ত হব। 24 ঘন্টায় বিশ্বে করোনায় আরো 5,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 9,60,000। নতুন 2,89,000 শনাক্ত নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 3,09,00,000-এর বেশি। রোববারও যথারীতি সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয়েছে ভারতে। দেশটিতে নতুন করে মারা গেছেন 1,149 জন, নতুন শনাক্ত 92,000 জন। যুক্তরাষ্ট্রে কয়েকদিনের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা, শনাক্ত 42,000, মৃত্যু হয়েছে 657 জনের। এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছে 708 জন, আক্রান্ত 30,000। এদিকে লন্ডনে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় গ্রেপ্তার হয়েছেন 32 জন। করোনা সংক্রমণ বাড়ায় রেস্তোরাঁ ও বার বন্ধের নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডস। করোনা আক্রান্ত হয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জিয়ামাত্তেই। মিরপুরে আজ থেকে শুরু টাইগারদের স্কিল ক্যাম্প। এরই মধ্যে 27 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। শেরেবাংলা স্টেডিয়ামে সুরক্ষা বলয় তৈরিতে শেষ মুহূর্তের ব্যস্ততা বিসিবির। প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীর তত্ত্বাবধানে হচ্ছে এসব প্রক্রিয়া। জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়ার আগে এটাই সবশেষ অপরাহ্ন মিরপুরে। সিরিজ এখনো চূড়ান্ত হয়নি, তাতে কি ক্রিকেটে ফেরার জন্য যা যা করার করে রাখছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট না হলে ঘরোয়া আয়োজনের সুযোগ তো থাকছেই। বায়ো বাবলে দলীয় অনুশীলন শুরুর আগে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা বিসিবিতে। করোনা পরীক্ষায় উত্তীর্ণ সব গ্রাউন্ডসম্যান, অনুশীলন সহকারী, কর্মীরা এখন থেকে পাকাপাকিভাবে থাকবেন হোম অফ ক্রিকেটে। শুক্রবারের কোভিড পরীক্ষার পর পাওয়া গেছে সবুজ সংকেত। উত্তীর্ণ 18 ক্রিকেটারের টিম হোটেলে উঠে যেতে এখন আর কোনো বাধা নেই। আমরা প্রতিটি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদেরকে দফায় দফায় পরীক্ষা করার মাধ্যমে এবং তাদের শরীরে কোভিড-19 সংক্রমণের অনুপস্থিতি নিশ্চিত হয়ে আমরা তাদেরকে এই বায়োসিকিউর বাবলের মধ্যে নিয়ে এসেছি এবং শ্রীলঙ্কা সফরের আগ পর্যন্ত আমরা এই বায়ো বাবলটাকে মেনটেন করার চেষ্টা করছি। টিম হোটেলে উঠে যাবার পর অন্যরকম চ্যালেঞ্জ মুমিনুলদের সামনে। সুরক্ষা বলয় রক্ষা করতে অনুসরণ করা হবে বিশেষজ্ঞদের পরামর্শ। আলাদা কক্ষে রাখা হবে সবাইকে। ক্রিকেটারদের ফ্লোরে নিষিদ্ধ করা হয়েছে জনসাধারণের প্রবেশাধিকার। হোটেল থেকে মিরপুর আবাস এবং অনুশীলন দুটি পর্বই সম্পন্ন হবে সুরক্ষা বলয়ের ভেতরে। এই যে সুরক্ষা বলয় অর্থাৎ বাবল, এর আওতায় খেলোয়াড়দের অবস্থানকালীন যে হোটেল, রেস্টুরেন্ট, যে ভেহিকেল দিয়ে তারা মাঠে যাওয়া আসা করবে, সেটা জিম, সুইমিং পুল অর্থাৎ ট্রেনিং ফ্যাসিলিটিস, মেডিকেল ট্রিটমেন্ট রুম, এই সবই এই বাবলের আওতায় থাকবে। শ্রীলঙ্কা সফরের আগে মোট 4 দফায় করোনা পরীক্ষা করার পরিকল্পনা বিসিবির। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে আজ কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়।
শিরোপা জয় ভারসাম্যপূর্ণ দল গড়েছে দিল্লি ক্যাপিটালস। টপ অর্ডারে আছেন অজিনকা রাহানে, পৃথ্বী শ, শিখর ধাওয়ান। মিডল অর্ডারে আস্থা যোগাবেন সিমরন হেটমায়ার, শ্রেয়াস আইয়ার, মার্কো স্টয়নিস। বোলিংয়ে ত্রাস ছড়াবেন কাইগিসু রাবাদা এবং মোহিত শর্মা। বিপরীতে পূর্ণ শক্তি নিয়ে পাঞ্জাবও আছে প্রথম জয়ের খোঁজে। লোকেশ রাহুল আছেন স্পটলাইটে, সঙ্গে আছেন ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েলের মতো হার্ড হিটাররা। মোহাম্মদ শামি, শেলডন কটরেলের গতি প্রতিপক্ষের ভয়ের কারণ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।